আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দ্রুত রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের। প্রতিবেশী দেশগুলোকে কক্সবাজারের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার। ট্রেনে ঈদ যাত্রায় আজ মিলবে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের 25 মার্চের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ অনলাইনে বিক্রি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার 5টি ইউনিয়নে ব্যাপক হারে চাষ হচ্ছে তামাক। কৃষি বিভাগ নিরুৎসাহিত করলেও বাড়ছে পরিধি। এবং টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চরে জনপ্রিয় হয়ে উঠছে কলা চাষ। রোগবালাই না থাকায় আবাদে ঝুঁকিও কম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। এক বছরের মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এজন্য মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের মানসম্মত জীবনযাপন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়াজ তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ঢাকা থেকে একই ফ্লাইটে কক্সবাজার যান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেখান থেকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে দিনভর ব্যস্ত সময় কাটান তিনি। রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র ও সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। কথা বলেন নারী শিশু সহ শরণার্থীদের সঙ্গে। ঘুরে দেখেন যুবকদের কর্মমুখী বিভিন্ন কার্যক্রম। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন ক্যাম্প পরিদর্শন করে তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন নিজ দেশে ফিরতে উদ্গ্রীব রোহিঙ্গারা। আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে কোনো ধরনের বৈষম্যের শিকার তারা যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে রোহিঙ্গা শরণার্থীদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার প্রসঙ্গেও কথা বলেন অ্যান্তনিও গুতেরেস। রোহিঙ্গারা আরো ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহযোগিতা কমিয়ে দিয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যত দেশ সম্ভব আমি কথা বলবো যাতে করে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে আরো খারাপ পরিস্থিতি যেন না আসে। নিরাপদে নিজ দেশে ফিরে যেতে ও ক্যাম্পে মানসম্মত জীবনযাপনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন রোহিঙ্গা শরণার্থীরা। পরে শরণার্থী ক্যাম্পে লাখো রোহিঙ্গার সাথে একসাথে ইফতার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্সের সমুদ্র নেই। তারা বাংলাদেশের বিশাল সমুদ্র ব্যবহার করে লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের বিকাশে সমুদ্রপথ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দেশের অর্থনীতিতে কক্সবাজারের ভূমিকা অপরিসীম। একই সাথে দেশে উৎপাদিত লবণ বিদেশের কোন কোন দেশে রপ্তানি করা যায় সেই সম্ভাবনাও খুঁজে বের করার তাগিদ দেন তিনি। শিশু আসিয়ার খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে বলেও সতর্ক করেছেন দলটির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়তই নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত।
অ্যাডভোকেট মোসাম্মদ ফাতেমা আক্তার। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুর্নীতি, দুঃশাসন, আইনের শাসন না থাকার রেশ এখনো সমাজে বহাল রয়েছে বলে অভিযোগ করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শিশু আসিয়া হত্যার বিচার দাবি করে বলেন, সেল গঠন করে সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের পাশে দাঁড়াবে বিএনপি। নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। অবিলম্বে জোরালো দাবি করছি, ধর্ষণ নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিবেশী ভারত। পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত ডলার রুবেল সব নিয়ে গেছেন। আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনি বিচারের আওতায় আনা হবে। জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনি আজকে গিয়েছেন, এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা দেশে স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিটের আজ দেয়া হচ্ছে 25 মার্চের টিকিট। গতকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার ঈদ যাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা 35,935টি। সকাল 8টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। ঈদের আগে আন্তনগর ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গতকাল 14 মার্চ। এছাড়া 26 মার্চের টিকিট বিক্রি করা হবে আগামীকাল। 27 মার্চের টিকিট বিক্রি করা হবে 17 মার্চ। 28 মার্চের টিকিট বিক্রি করা হবে 18 মার্চ। 29 মার্চের টিকিট বিক্রি করা হবে 19 মার্চ এবং 30 মার্চের টিকিট বিক্রি করা হবে 20 মার্চ। দর্শক, কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, টিকিট বিক্রি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। জি, আপনি জানেন যে আসলে গতকালকে থেকেই কিন্তু অনলাইনে ঈদ উল ফিতরের কিন্তু অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে অর্থাৎ দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী 25 মার্চের টিকিট কিন্তু যাত্রীরা আজকে অনলাইনের মাধ্যমে কাটতে পারবে। প্রায় 36,000 টিকিট কিন্তু আজকে বিক্রি হওয়ার কথা রয়েছে। সকাল 8টা থেকে অনলাইনের মাধ্যমে যাত্রীরা তাদের 25 মাসের টিকিট কাটতে পারবে এবং ধারণা করা হচ্ছে যে আসলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু 80 থেকে প্রায় 90% টিকিটই কিন্তু বিক্রি হয়ে যাবে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানালে এর সঠিক তথ্য কিন্তু আমরা জানতে পারবো। এছাড়াও কিন্তু দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিটও কিন্তু বিক্রি হবে।
অনেক যাত্রীকে কিন্তু আসলে আজকে আমরা কাউন্টারে আসতে দেখেছি। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে অনলাইনে টিকিট কাটতেও কিন্তু তাদেরকে অনেকটা বেগ পেতে হচ্ছে, কারণ একটা টিকিটের জন্য তাদের অসংখ্যবার অনলাইনে ঢোকার পরও কিন্তু তারা টিকিট কাটতে সফল হতে পারছে না। কেননা 36,000 টিকিট কাটার বিপরীতে কিন্তু কয়েক লক্ষ বার হিট পড়ছে, যার জন্য কিন্তু আসলে এই সমস্যাগুলোতে আসলে যাত্রীরা পড়ছে। হ্যাঁ, এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু 7 দিনের অগ্রিম টিকিট বিক্রি হবে, যা চলবে 20 মার্চ পর্যন্ত। প্রতি বছরই কিন্তু আসলে ঈদুল ফিতর উপলক্ষে কিংবা ঈদ উপলক্ষে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু 8 থেকে প্রায় 10 জোড়া বিশেষ ট্রেনের চালু করলেও এবছর কিন্তু তারা 5 জোড়া ট্রেন চালু করছে বলেও কিন্তু তারা গতকালকেই আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, মাইনী নদীর তীরের উর্বর ক্ষেত, বাড়ির আঙিনা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ফেলেছে ক্ষতিকর তামাক চাষ। একদিকে কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। এটি খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার চিত্র, যেখানে এবার 471 হেক্টর ফসলি জমিতে হচ্ছে তামাক চাষ। শুধু বাড়ির আঙিনাই নয়, দীঘিনালা কুজেন্দ্র মল্লিকা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও হচ্ছে এই ক্ষতিকর তামাকের চাষ। যেহেতু এটা কলেজের জায়গা না, আরেকজনের জায়গা, তারা নিষেধ অমান্য করে তামাক চাষ করেছে। সবজি করলে মনে করেন যে এখন দাম কম, এই জন্য আমরা এগুলো করতেছি না, আমরা তামাক করি। তামাকে আমাদের মোটামুটি ইনকাম আছে। বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি, আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। তামাক চাষের সাথে সাথে এগুলো শুকোতে উপজেলায় তৈরি হয়েছে 500-র মতো চুল্লি, যেখানে পোড়ানো হচ্ছে বনের কাঠ। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করলেও বাড়ছে এর চাষের পরিধি। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায়, সেই জন্য সবাইকে এই বিষয়ে সচেতন করতে হবে, যেন তামাক থেকে সবাই নিজেকে বিরত রাখতে পারে। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় খাগড়াছড়ি বিখ্যাত ছিল আলু, কফি, টমেটো সহ বিভিন্ন শাকসবজি উৎপাদনের জন্য, কিন্তু তামাক কোম্পানিগুলো সার ও অগ্রিম অর্থ দিয়ে প্রলুব্ধ করায় ক্ষতিকর এই ফসল চাষে উৎসাহিত হচ্ছেন কৃষকরা। এ ধারা অব্যাহত থাকলে এ অঞ্চলে কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে, এমনটাই আশঙ্কা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যেসব জমিতে কোনোদিন ফসল আবাদের কথা কেউ কল্পনাও করেনি, এখন সেসব জমিতে হচ্ছে নানা জাতের কলার আবাদ। টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চরগুলোতে এখন শুধু কলার বাগান। সামান্য পরিচর্যা করলেই বেড়ে ওঠে এসব কলার গাছ। রোগবালাই কম থাকায় আবাদের ঝুঁকিও কম। তবে প্রমত্তা যমুনার ভাঙনে মাঝে মধ্যে বিলীন হয়ে যায় এসব চরাঞ্চল। টাঙ্গাইল থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় 4,900 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন হবে 1,30,200 মেট্রিক টন কলা। সম্প্রতি জেলার যমুনার চরগুলোতে প্রচুর কলার আবাদ হচ্ছে। এক সময় এসব জমি অনাবাদি পড়ে থাকত। লাভজনক হওয়ায় কৃষকরা খুশি কলা আবাদ করে। এখানকার কলা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আমি এখানে অন্য ফসল কাটলেও নিতে পারি না, এই কারণে কলার আবাদ করছি। 400 থেকে 450 বা 500-র মতো কলা গাছ আছে। 2 বিঘা জায়গা, প্রায় 2 লাখ টাকা কলা গাছ আছে। শহর এলাকা তো আমরা অন্য ফসল করে কোনো শান্তি পাই না, তবে কলা গাছ বুনলে গেলা ওর লাভবান বেশি হয়। কলা আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই নতুন চর জেগে ওঠা চরগুলোতে কলা আবাদ যে ভালো ভ্যারাইটি এবং উন্নত জাতের যে কলাগুলো আছে সেগুলো যাতে তারা আবাদ করে, সেটা আমরা মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। তামাক উৎপাদনে বহুজাতিক কোম্পানিগুলোর দৃষ্টি এখন এসব চরাঞ্চলের দিকে। কলা আবাদ অত্যন্ত লাভজনক। কলার আবাদ ছড়িয়ে দিতে পারলে তামাকের আবাদ বন্ধ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফুল ও বীজ সংরক্ষণ এবং বাজারজাতকরণের উদ্দেশ্যে যশোরের ঝিকরগাছায় বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ তৈরি করা হলেও তা পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে বিপাকে পড়েছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। অতি দ্রুত এটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। স্থানীয় চাহিদা মিটিয়ে 70% ফুল যশোর থেকে দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। তবে যশোরে ফুল ও বীজ সংরক্ষণের ব্যবস্থা একসময় ছিল না। যুক্তরাষ্ট্রের সহায়তায় 24 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 1 একর জমিতে নির্মাণ করা হয় বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ, কিন্তু এটি আংশিক চালু হয় সুফল বঞ্চিতই রয়েছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। পূর্ণভাবে চালু হচ্ছে না বলে আমরা আমাদের ফুলটা সেই দূরে নিয়ে যেতে হয়, যার কারণে আমাদের নারী উদ্যোক্তাদের একটু সমস্যায় বেশি হয়। বীজগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, সেই বীজগুলো রক্ষণাবেক্ষণ ভালো না থাকার কারণে আমরা মানসম্পন্ন ভালো পাচ্ছি না। তা আমরা সরকারের কাছে আবেদন আকুল জানাচ্ছি কোল্ড স্টোরটা সুন্দররূপে চালু করতে। ফুল থেকে বিকল্প অনেক পণ্য তৈরি করা যায়, যেমন ফ্রেশিয়ার, সাবান, আগরবাতি, ডাইংয়ের মাধ্যমে কাপড় কালার করে বাটিক, এই সমস্ত কার্যক্রমগুলো আসলে এখানে করার সুযোগ আছে। জেলা প্রশাসক জানান কেন্দ্রটির ব্যবস্থাপনা একটি জটিল ও কারিগরি বিষয়, তাই বিএডিসির মাধ্যমে এটি পূর্ণাঙ্গ রূপে চালুর আশ্বাস দেন তিনি। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর এইরকম একটা আমরা চিঠি পেয়েছি, তো আমরা তাদেরকে যে একটা এগ্রিমেন্ট করার কথা, সেই এগ্রিমেন্টটা আমরা বলেছি। সেই এগ্রিমেন্টটা তৈরি হয়ে গেলে কৃষকদের স্বার্থে যেটা ভালো ব্যবস্থাপনা হয় সেভাবে আমরা সেটা বিএডিসির কাছে সেটা ব্যবস্থাপনার জন্য আমরা দেওয়ার অপেক্ষায় আছি। ফুল কেন্দ্রটি পুরোপুরি চালু হলে যশোরের ফুল আন্তর্জাতিক বাজার ধরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারতে হোলি বা দোল উৎসবে সরকারি ছুটি থাকায় আজ সকাল থেকে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল পেট্টাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বন্দরে পণ্য খালাস করার পর ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারছে। বেনাপোল C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু ও ভারতের পেট্টাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের দোল পূর্ণিমা উপলক্ষে আজ সরকারের ছুটি থাকায় আগামীকাল সকাল থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক নিয়মে চলবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, এই আলোচনা অবশেষে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো সুযোগ এনে দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন। বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই আশাবাদী। এদিকে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শর্ত সাপেক্ষে ইউক্রেনের বন্দী সৈন্যদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন পুতিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রুশ প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ছল চাতুরি করতে দেয়া যাবে না। কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। এর মাধ্যমে দেশটিতে অবসান হল জাস্টিন ট্রুডোর অধ্যায়ের। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মার্ক কার্নি। এর আগে গত 10 মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। আর সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান, যা শুক্রবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়ে এ বিষয়ে আবারও আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন 3 দেশের প্রতিনিধিরা। চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরান ও রাশিয়ার কূটনীতিকদের বৈঠকে এই আহ্বান জানানো হয়। এই বৈঠকের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দীর্ঘদিন ধরে স্থবির থাকা আলোচনা ফের শুরু হলো। এর আগে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনার আহ্বান জানিয়ে একটি চিঠি দেন। এতে তিনি হুঁশিয়ারি করেন, ইরান প্রত্যাখ্যান করলেই সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
এমন প্রেক্ষাপটে শুক্রবার বেইজিং এর চীন ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই বৈঠক থেকেই যুক্তরাষ্ট্রকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পার্টেক্স খেলার খবর। ব্রাজিল দলে নেইমারের ফেরাটা আবারও পিছিয়ে গেল। বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল, তবে উরুর চোটের কারণে দল থেকে আবারও ছিটকে গেলেন সান্তোস তারকা। আল হিলাল ছেড়ে শৈশবের দল সান্তোসে ফিরে 7 ম্যাচে 3 গোল ও 3 অ্যাসিস্ট করে আবারও নজরে আসেন 33 বছর বয়সী এই ফরওয়ার্ড। কিন্তু ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানায়, উরুর চোট পুরোপুরি না সেরে ওঠায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য নেইমারকে বিবেচনা করেও বাদ দিতে হচ্ছে। আগামী 21 ও 26 মার্চ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে নেওয়া হয়েছিল নেইমারকে। শেষ 34 মিনিটে 10 জন নিয়ে খেলেও সৌদি প্রো লিগে আল খুলুদকে 3-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো আল নাসর। আল নাসরের মাঠ আল আওয়াল পার্কে খেলার 4 মিনিটে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ক্যারিয়ারে এটি তারা 928তম গোল। তবে 9 মিনিটে আল খুলুদ গোল শোধ করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। 26 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। 41 মিনিটে জন ডুরানের কল্যাণে প্রথমার্ধেই 3-0 গোলে লিড নেয় আল নাসর। খেলার 56 মিনিটে বৌসামি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময়টা 10 জন নিয়ে খেলতে হয় আল নাসরকে। এই সুযোগে খেলার 72 মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান 3-1 নামিয়ে আনলেও দলের পরাজয়ে ঠেকাতে পারেনি আল খুলুদ। এই জয়ে 25 ম্যাচে 51 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো আল নাসর। And it has taken them less than with a perfect pass. শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। দ্রুত রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের। প্রতিবেশী দেশগুলোকে কক্সবাজারের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার। ট্রেনে ঈদ যাত্রায় আজ মিলবে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের 25 মার্চের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ অনলাইনে বিক্রি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার 5টি ইউনিয়নে ব্যাপক হারে চাষ হচ্ছে তামাক। কৃষি বিভাগ নিরুৎসাহিত করলেও বাড়ছে পরিধি। এবং টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চরে জনপ্রিয় হয়ে উঠছে কলা চাষ। রোগবালাই না থাকায় আবাদে ঝুঁকিও কম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।